যখন জেলার সবথেকে বড় অফিসার ডিএম পূজা শর্মার মা সাধারণ পোশাকে এক গরিব মহিলার মতো একটি বড় এবং সরকারি ব্যাংকে টাকা তুলতে গেলেন, তখন ব্যাংকের সমস্ত আধিকারিক ওই মহিলাকে ভিখারি মনে করেছিল। কেউ জানত না যে এই মহিলা জেলার সবথেকে বড় আধিকারিক ডিএম ম্যাডাম সাহিবার মা। সবাই ভেবেছিল এ তো কোনো ভিখারি মহিলা, আর ইনি এই বড় আর প্রফেশনাল ব্যাংকে কি করতে এসেছেন। ইতিমধ্যে মহিলাটি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কাউন্টারের দিকে গেলেন। কাউন্টারে রোশনি নামের এক মহিলা নিরাপত্তা রক্ষী বসেছিল। বৃদ্ধা মহিলা রোশনিকে বললেন, মা, আমাকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে, এই নাও চেক। রোশনি চেক না দেখেই ওই মহিলাকে বলতে লাগল, তোমার সাহস কি করে হলো ব্যাংকে আসার? এই ব্যাংক তোমাদের মতো লোকেদের জন্য নয়, ভিখারি কোথাকার। এই ব্যাংক বড় বড় লোকেদের, এখানে বড় বড় লোকেদের অ্যাকাউন্ট আছে। তোমার মতো মহিলার তো এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার যোগ্যতাই নেই। বেরো এখান থেকে, না হলে মেরে তাড়িয়ে দেব। মহিলাটি বলল, মা, তুমি আগে চেকটা তো দেখো, আমাকে 5 লাখ টাকা নগদ তুলতে হবে। এটা শুনেই রোশনি খেপে গেল। এটা কোনো ইয়ার্কি করার জায়গা নয়। তোমার কি মনে হয় তুমি আমাকে যা খুশি বলবে আর আমি মেনে নিব? তোমার মতো মহিলার 5 লাখ টাকা তো দূরের কথা, এত টাকা কি জীবনে কোনোদিন চোখে দেখেছ? তাড়াতাড়ি এখান থেকে যাও, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। ঠিক সেই সময় ব্যাংক ম্যানেজার নিজের কেবিন থেকে বাইরে উকি মেরে জিজ্ঞেস করল, কে এত চিৎকার করছে? রোশনি সঙ্গে সঙ্গে বলল, স্যার, কোনো এক ভিখারি মহিলা, যাওয়ার নামই নিচ্ছে না। ব্যাংক ম্যানেজার রাগে বাইরে এলো, আর কিছু না জিজ্ঞেস করেই ওই বৃদ্ধা মহিলাকে এক সজোরে চড় মারল। চড়টা এতটাই জোরালো ছিল যে ওই মহিলা টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলেন। তারপর ওই ম্যানেজার সিকিউরিটি গার্ডকে ডাকল, কি করছো তুমি? একে হিঁচড়ে বাইরে বের করো। জানি না কোথার থেকে যে এইসব আপদগুলো চলে আসে। রোশনি ওই মহিলাকে জোর করে ব্যাংক থেকে ধাক্কা মেরে বের করে দিল। সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত গ্রাহক আর কর্মীরা চুপচাপ সব দেখছিল। কেউ জানত না যে ওই মহিলা জেলার ডিএম পূজা শর্মার মা। আর এই পুরো দৃশ্যটি ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। বাড়ি পৌঁছে ওই মহিলা কাঁদতে কাঁদতে নিজের মেয়ে ডিএম পূজা শর্মাকে ফোন করলেন এবং সমস্ত কথা জানালেন। কিভাবে ব্যাংকে ওনাকে অপমান করা হয়েছে, কিভাবে ওনাকে অপমানিত করে বাইরে বের করে দেওয়া হয়েছে। পূজা এটা শুনেই ভিতর থেকে কেঁপে উঠল। তার কাছে এটা আগুনের মতো জ্বলছিল। সে কাঁদতে কাঁদতে নিজের মাকে বলল, মা, কাল আমি নিজে আসছি আর তোমার সাথে গিয়ে ওই ব্যাংক থেকেই টাকা তুলব। পরের দিন সকালে ডিএম পূজা শর্মা একটি সাধারণ সুতির শাড়ি পরে নিজের মায়ের সাথে ব্যাংকে যাওয়ার জন্য তৈরি হলেন। মা ও মেয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন। চোখে জল ছিল, কিন্তু গর্ব আর যন্ত্রণা দুই ছিল। পূজার মায়ের নিজের মেয়ের উপর অনেক গর্ব ছিল। কত কষ্ট করে তিনি তাকে বড় করেছেন, পড়িয়েছেন, আর আজকে এত বড় পদে পৌঁছে দিয়েছেন। সকাল ঠিক 11টার সময় মা মেয়ে ব্যাংকের বাইরে পৌঁছালেন। ব্যাংক তখনও পর্যন্ত খোলেনি, যদিও সময় ছিল সকাল 10টার। পূজা শান্তভাবে দরজার পাশে বসে অপেক্ষা করতে লাগলেন। কিছু মিনিট পর যখন ব্যাংক খুলল, দুজনেই ভিতরে প্রবেশ করলেন। দুজনের পোশাক এতটাই সাধারণ ছিল যে সেখানে উপস্থিত গ্রাহক এবং কর্মীরা তাদেরকে সাধারণ কোনো গ্রাম্য মহিলা ভেবে বসল। কেউ ভাবতেও পারেনি যে ইনি সেই পূজা শর্মা, জেলার ডিএম। ধীরে ধীরে দুজনেই কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। সেখানে সেই রোশনিই বসেছিল। পূজা বিনম্রভাবে বলল, ম্যাডাম, আমাদের টাকা তুলতে হবে, মায়ের ওষুধ কিনতে হবে, আর কিছু জরুরি কাজও আছে। রোশনি দুই মহিলাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। শাড়ি পরা এক বৃদ্ধা মহিলা আর এক সাধারণ পোশাকের যুবতীকে কোনো দিক থেকেই বড় অফিসার মনে হচ্ছিল না। সে ব্যঙ্গ করে বলল, আপনারা বোধহয় ভুল ব্যাংকে চলে এসেছেন। এই ব্রাঞ্চ হাই প্রোফাইল ক্লায়েন্টদের সাথে ডিল করে। পূজা শর্মা হাসি মুখে উত্তর দিল, ম্যাডাম, একবার চেক করে দেখুন না, যদি না হয় তাহলে আমরা চলে যাব। রোশনি অনিচ্ছা সত্ত্বেও খামটা নিল আর বলল, একটু সময় লাগবে, ওয়েটিং চেয়ারে গিয়ে বসুন। পূজা মায়ের হাত ধরে কোণে একটি খালি চেয়ারে গিয়ে বসলেন। তিনি মাকে জল দিলেন আর নিজেও শান্ত হয়ে বসে রইলেন। ব্যাংকে উপস্থিত লোকেরা তাদের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। এখানে সাধারণত ধনী ব্যবসায়ী, অফিসার আর প্রভাবশালী লোকেরা আসত দামি গাড়ি আর চকচকে পোশাকে। এমন অবস্থায় সাধারণ পোশাকে বসে থাকা এই মা মেয়ের সেখানে থাকাটা সবার কাছে অদ্ভুত লাগছিল। চারিদিকে ফেসফাস শুরু হয়ে গেল। কোন গ্রাম থেকে এসছে? পেনশনের চক্করে এসছে বোধহয়। এদের অ্যাকাউন্ট তো এখানে থাকতেই পারে না। পূজা সবকিছু শুনছিল, কিন্তু শান্ত হয়ে রইল। তার মা একটু অস্বস্তি বোধ করছিল, কিন্তু মেয়ের ধৈর্য দেখে নিজেকে সামলে নিল। কিছুক্ষণ পর পূজা রশনিকে বলল, আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে দয়া করে ম্যানেজারের সাথে দেখা করিয়ে দিন, আমাকে একটা জরুরি কথা বলতে হবে। রশনি বিরক্ত হয়ে ফোন তুলল আর ম্যানেজারের কেবিনে ফোন করে দিল। স্যার, এক মহিলা আছে, বলছে আপনার সাথে দেখা করবে, পাঠিয়ে দেব? ম্যানেজার কাঁচের ওপার থেকে উঁকি মেরে দেখল। সাধারণ এক মহিলা তার মায়ের সাথে বসে আছে,
অফিসার তো একেবারেই মনে হচ্ছে না। সে ঠান্ডা গলায় বলল, আমার কাছে ফালতু লোকেদের জন্য সময় নেই, বলে দাও বসে অপেক্ষা করতে। রশনি বলল, আপনারা ওয়েটিং চেয়ারে বসুন, স্যার একটু পরে ফ্রি হবেন। পূজা কিছু বলল না, শুধু মায়ের হাত ধরে সেখানেই শান্তভাবে বসে রইল। একজন অফিসারের গাম্ভীর্য আর একজন মেয়ের সহনশীলতায় পূজা শর্মা এখনও পর্যন্ত পুরোপুরি শান্ত হয়ে বসেছিল। কিন্তু মায়ের ছটফটানি আর লোকেদের ফিসফাস দেখে সে ধীরে ধীরে মায়ের হাত চেপে ধরল আর বলল, মা, মনে হচ্ছে এই লোকেদের কিছু যায় আসে না, এবার আমাকে নিজেকেই কথা বলতে হবে। সে ধীরে ধীরে উঠল, শাড়ির আঁচড়ে ঠিক করল আর সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগোতে লাগল। ম্যানেজার, যে এতক্ষণ কাঁচের আড়াল থেকে তাদের দিকে নজর রাখছিল, সে ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে পূজার রাস্তা আটকাল আর বলল, হ্যাঁ বলুন, কি কাজ? পূজা সেই খামটাই এগিয়ে দিল। আমাকে টাকা তুলতে হবে, আমার মায়ের ওষুধ কিনতে হবে, আর অনেক কাজ আছে। এই যে চেক, আপনি দেখে নিন। ম্যানেজার খামটা হাতে না নিয়েই রুক্ষভাবে জবাব দিল, যখন অ্যাকাউন্টে টাকাই নেই তখন ট্রানজ্যাকশন কিভাবে হবে? তোমার তো এত যোগ্যতা নেই যে তোমার অ্যাকাউন্টে টাকা থাকবে, আর এসছে টাকা তুলতে। পূজা এখনও খুব শান্ত গলায় বলল, আপনি যদি একবার চেক করে নিতেন তাহলে ভালো হতো, এভাবে অনুমান করা ঠিক নয়। ম্যানেজার এবার হো হো করে হাসতে লাগল। ভাই, আমার এত অভিজ্ঞতা আছে যে মুখ দেখেই বুঝে যাই কার কাছে কি আছে। তোমার মতো লোক রোজ আসে, আর তাছাড়া তোমার অ্যাকাউন্টে কিছু থাকবে বলে আমার মনে হয় না। এখন বেশি ভিড় বাড়িও না, দেখো সবাই তোমার দিকেই দেখছে, পরিবেশ নষ্ট হচ্ছে। ভালো হবে যদি এখন চলে যাও। পূজার মুখ এখনও স্থির ছিল, কিন্তু তার চোখে একটা আলাদা চমক ছিল। শান্তির জায়গায় এবার কঠোরতা নেমে এসছে। তিনি কিছু না বলে খামটা টেবিলের উপর রাখলেন আর ধীর গলায় বললেন, ঠিক আছে, যাচ্ছি, কিন্তু একটা অনুরোধ, এই খামে যা তথ্য আছে একবার অন্তত পড়ে দেখবেন, হয়তো আপনার কাজে লাগতে পারে। এতটুকু বলে তিনি মায়ের হাত ধরে ঘুরলেন আর দরজার দিকে এগোতে লাগলেন। কিন্তু গেটের কাছে পৌঁছতেই তিনি ফিরলেন আর গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, বেটা, এই ব্যবহারের পরিণাম তোমাকে ভুগতে হবে, সময় ঠিক বুঝিয়ে দেবে। পুরো ব্যাংক কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। কোনো চিৎকার নেই, কোনো রাগ নেই, শুধু গাম্ভীর্যে মোড়া এক সতর্কতা যা কোনো ঝড় থেকে কম ছিল না। ম্যানেজার এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর বিড়বিড় করে বলল, বুড়ো বয়সে মানুষ যা খুশি বলে যায়, চলো ছেড়ে দাও। এই বলে সে আবার নিজের সিটে গিয়ে বসল। তার সামনে সেই খামটা তখনও ওভাবেই টেবিলের উপর পড়েছিল, অদেখা, অপঠিত। সে জানত না যে ওই খামের মধ্যেই সেই সত্যিটা লুকিয়ে আছে যা তার দুনিয়া উল্টে দেবে। পরের দিন ব্যাংকে সেই একই রুটিন শুরু হল। ক্লার্ক নিজের কাজে, ক্যাশিয়ার টাকা গোনায়, আর ম্যানেজার আবার সেই পুরনো দাপটে। কিন্তু এবার একটা পার্থক্য ছিল। সেই বৃদ্ধা মহিলা, যার সাথে একদিন আগে অপমানের সমস্ত সীমা পার করা হয়েছিল, আজ আবার সেই ব্যাংকে প্রবেশ করলেন। কিন্তু আজ তিনি একা ছিলেন না, তার সাথে এক তেজস্বী অফিসার ছিল যে স্যুট বুটে ঝকঝক করছিল। তার হাতে একটা চকচকে ব্রিফকেস ছিল। তাদের দুজনকে প্রবেশ করতে দেখেই পুরো ব্যাংকের নজর সেদিকে আটকে গেল। মহিলা এদিকে ওদিকে না তাকিয়ে সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন। ম্যানেজার প্রথমে তো তাকে চিনতে পারল না, কিন্তু সে যত কাছে আসছিল মুখটা পরিষ্কার হতে লাগল। এ তো সেই মহিলা যার সমস্ত ফাইল সে কাল প্রত্যাখ্যান করেছিল। এ তো সেই মহিলা যার শাড়ি দেখে সে হেসেছিল, যাকে সে আমাদের আপনার মতো গ্রাহক চাই না বলে বের করে দিয়েছিল। এবার ম্যানেজারের মুখে চুনকালি পড়তে লাগল। ঘাবড়ে গিয়ে সে নিজেই কেবিন থেকে বাইরে বেরিয়ে এলো। মহিলার মুখে আজ আত্মবিশ্বাস আর মর্যাদা ঝকমক করছিল। তিনি থামলেন না, সোজা ম্যানেজারের সামনে দাঁড়িয়ে কড়া সুরে বললেন, ম্যানেজার সাহেব, আমি কালই বলেছিলাম যে আপনার ব্যবহারের পরিণাম আপনাকে ভুগতে হবে। আপনি শুধু আমাকেই নয়, আমার মতো হাজার হাজার সাধারণ নাগরিককে নিচু দেখানোর চেষ্টা করেছেন। এবার শাস্তি পাওয়ার সময় হয়েছে। ম্যানেজার ভ্যাবাচাকা খেয়ে বলল, ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি লজ্জিত। কালকের কথার জন্য আমি মন থেকে ক্ষমা চাইছি। পূজা শর্মার চোখ এখনও স্থির ছিল, কিন্তু গলায় সেই ন্যায় বিচার ছিল যা একজন প্রকৃত আধিকারিকের। ক্ষমা কিসের জন্য চাইছ? তুমি কি শুধু আমাকেই অপমান করেছিলে, নাকি সেই সমস্ত গ্রাহকদের যারা সাদাসিধেভাবে এখানে আসে, তোমার চোখে যারা কেবল পোশাক দিয়ে বিচার্য? তুমি কি কখনো ব্যাংকের গাইডলাইন পড়েছ? সেখানে পরিষ্কার লেখা আছে যে প্রতিটি গ্রাহক সমান, কোনো ধনী গরিব নেই, আর যে কর্মচারী বৈষম্য করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপর এক মুহূর্ত থেমে তিনি কঠোর স্বরে বললেন, আমি চাইলে আজই তোমাকে সাসপেন্ড করতে পারতাম, কিন্তু আমি তোমাকে নিজেকে শুধরানোর একটা সুযোগ দিচ্ছি। পরের বার তোমার নাম নয়, তোমার পরিচয় মুছে দেওয়া হবে। এরপর তিনি ব্যাংকের নিরাপত্তারক্ষীর রশনিকে ডাকলেন। রশনি ভয় পেতে পেতে কাছে এলো। তার চোখে জল ছিল। কাঁপা কাঁপা গলায় বলল, ম্যাডাম, ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে।
আজ থেকে কোনোদিন কাউকে এইভাবে বিচার করব না। পূজা শর্মা তার দিকে তাকালেন, তারপর বললেন, পোশাক দেখে কাউকে ছোট ভেব না। আজ যে শিক্ষা পেয়েছ সেটা জীবন ভর মনে রেখো। ব্যাংকের পুরো স্টাফ এখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তিনি সবার দিকে তাকিয়ে বললেন, পদ দিয়ে নয়, চিন্তা দিয়ে মানুষ বড় হয়। যে মানবতাকে বোঝে সেই প্রকৃত আধিকারিক। এই বলে পূজা শর্মা নিজের মায়ের সাথে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন। ব্যাংকে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা নেমে এলো। তারপর একে একে সবাই একে অপরের দিকে তাকালো। সবার ভাবনা বদলে গিয়েছিল। সেদিন থেকে ব্যাংকের পরিবেশ পাল্টে গেল। এখন প্রতিটি গ্রাহক সম্মান পেতে লাগল। কারুর শাড়ি দেখে তাকে গরিব বলা বন্ধ হলো। আর সবার মনে এই কথাটি গেঁথে গেল যে কখনো কোনো সাধারণ মানুষকে মামুলি ভেব না। পরের বার হয়তো সেই তোমার সামনে বিশেষ কেউ হয়ে দাঁড়িয়ে থাকবে। তো বন্ধুরা, এই গল্প আমাদের এটাই বোঝায় যে কাউকে তার পোশাক বা সরলতা দিয়ে কখনো দুর্বল ভেব না। হতে পারে সেই মানুষটি আপনার থেকেও অনেক উঁচু পদে আছেন। প্রতিটি মানুষকে সমান সম্মান দেওয়া উচিত। গরিব হোক বা ধনী, প্রত্যেকের সাথে মানবিকতার সাথে ব্যবহার করা উচিত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার এক নতুন গল্পের সাথে।